বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু একেবারে স্পিড লিমিট মেনটেন করেই চালাচ্ছে 80। গাড়ির সিটগুলো মাশাআল্লাহ বেশ ভালোই, পা রাখার যথেষ্ট জায়গা রয়েছে। আবার এখানে এই যে পানি রাখার ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি সিটের সাথে কিন্তু একটা করে পানির বোতল দেওয়া হয় ফ্রি। আর এই যে ডান পাশে দেখেন নতুন করে রেলওয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই রেলওয়ে ব্রিজটা আগে ছিল না। আর এইখানে এই নতুন যে বিদ্যুতের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুঁটি। এই ব্রিজটা 4.8 কিলোমিটার দীর্ঘ এবং অনেকটা বাঁকিয়ে তৈরি করা হয়েছে। আমরা গাড়িটাকে পুরো ঘর বাড়ি বানিয়ে ফেলেছি। এই বাসা থেকে চা বানিয়ে নিয়ে এসেছি আর ওয়ান টাইম কাপ নিয়ে এসেছি। বন্ধুরা আমার নাতি এখন খাচ্ছে, এটা হচ্ছে আমার বাস্তির বাচ্চা সম্পর্কে নাতি হয়। আমাদের আজকের পর্বে থাকছে ঢাকা থেকে নওগাঁর একটা রোমাঞ্চকর বাস যাত্রা। আর এখানে এই এসি বাসে করে যাত্রা করতে আপনাদেরকে আসলে কত টাকা গুনতে হবে তারও বিস্তারিত থাকছে। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি কল্যাণপুরে। আর আজকে এই কল্যাণপুর থেকে আমরা সরাসরি যাব হচ্ছে নওগাঁ। সেজন্য আমরা গত রাতেই কিন্তু এসআর পরিবহনের টিকিট কেটে রেখেছি। আমরা এসি বাসের টিকিট কেটেছি আর আমাদের বাস হচ্ছে সকাল 7:50। এখনও বাস আসেনি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা হচ্ছে এসআরের এসি বাসের চেহারা, মোটামুটি এই টাইপেরই সব বাসগুলো। আমরা এখন কাউন্টারে চলে এসেছি, আমাদের সাথে একটা বাইকনা রয়েছে এবং ভাগ্নের বন্ধুও রয়েছে। সে আমাদেরকে সি অফ করার জন্য এসেছে, আমাদেরকে এখন গাড়িতে উঠিয়ে দিবে। বিশাল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এগুলো সব গাড়িতে উঠানো হবে। আসলে একটু গ্রামের বাড়ির দিকে গেলে এরকমের অবস্থাই হয়, ব্যাগের অভাব থাকে না। যদিও এগুলো সব ক্যারিয়ারে যাবে, যার কারণে খুব একটা টেনশন নেই। হচ্ছে কল্যাণপুরের কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়। কাউন্টারের ভেতরে বসার জায়গা রয়েছে আর পেছনের দিকে টয়লেট রয়েছে। যেহেতু আমরা আগেই টিকিট কেটেছি তাই আমাদের আর কাউন্টারে টিকিট কাটতে হচ্ছে না। বন্ধুরা আমরা ব্যাগগুলো ক্যারিয়ারে দিলাম, এখন আমরা বাসে উঠব। আমাদের গাড়ি সকাল 7:50 এসি গাড়ি, বাট এটা RM2 নয়। এখানে কিন্তু পাশাপাশি 4টা সিট। এই হচ্ছে ব্যাগ রাখার জায়গা, এটা হচ্ছে আমাদের সিট। গাড়ির সিটগুলো মাশাআল্লাহ বেশ ভালোই, সামনে স্পেসও বড় রয়েছে, পা রাখার যথেষ্ট জায়গা রয়েছে। আবার এখানে এই যে পানি রাখার ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি সিটের সাথে কিন্তু একটা করে পানির বোতল দেওয়া হয় ফ্রি। অবশেষে আমরা সিটে বসেছি আর আমাদের বাস কিন্তু এখন যাত্রা শুরু করবে। A few moments later. অবশেষে আমাদের বাস যাত্রা শুরু করেছে। এটা হচ্ছে এসি গাড়ির, এখানে এই এসির সুইচগুলো রয়েছে। এইভাবে এসি বন্ধ করে দেওয়া যায়, আবার এভাবে খোলা যায়। একটু লাইট চাইলে জ্বালানো যায় রাতের বেলা, আবার বন্ধ করে রাখা যায়। হচ্ছে জানালা, কার্টেন দেওয়া রয়েছে, চাইলে বন্ধ করে রাখতে পারেন, আবার চাইলে খোলা যায়। এসি গাড়িতে উঠলে আপনারা একটা করে আধা লিটারের ফ্রেশ পানির বোতল পাবেন। এটা বাসের টিকিটের সাথে কমপ্লিমেন্টারি ভাবে দেওয়া হয়, এছাড়া আর অন্য কিছু দেওয়া হয় না, তবে মাশাআল্লাহ পানি দেওয়া হয়। আমাদের বাস এখন গাবতলী একটু দাঁড়ালো, এখান থেকে যাত্রী নিবে, তারপরে যাত্রা শুরু করবে। বাসের সিটগুলো মোটামুটি ভালো মাশাআল্লাহ। এখানে আবার ওই যে গলার এখানে কুশন দেওয়া রয়েছে, যার কারণে ঘাড়ে ব্যথা হবে না। আপনারা চাইলে নওগাঁতে বিভিন্ন পরিবহনে যেতে পারেন। এর মধ্যে এসআর রয়েছে, শ্যামলী রয়েছে, হানিফ রয়েছে এবং প্রতিটি সার্ভিসেরই কিন্তু এসি নন এসি দুই ধরনের বাসই রয়েছে। আবার এসির মধ্যে দুটো ক্যাটাগরি রয়েছে, একটা হচ্ছে RM2 অর্থাৎ পাশাপাশি 3 সিট, আর একটা হচ্ছে নর্মাল এসি গাড়ি, যেমন এটার ভাড়া একটু কম পড়ে। আর RM2 গাড়ির ভাড়াটা একটু বেশি পড়ে, আর নন এসির ভাড়া তো অ্যাজ ইউজুয়াল যেরকমের হয় সেরকমই। নন এসি মোটামুটি 750 টাকা টিকিটের মূল্য, আর মাঝে মাঝে ডিসকাউন্ট থাকে, আর ঈদ এলে আবার ভাড়া বেড়ে যায়। আর এসি গাড়ির মধ্যে এই গাড়িগুলোর যেগুলো পাশাপাশি 4 সিট, এগুলোর ভাড়া কম, এগুলোর ভাড়া হচ্ছে 800 টাকা। তবে এটাও কম বেশি হয় সময় সিচুয়েশনের উপরে।
নির্ভর করে। আর RM2 গাড়ি সর্বনিম্ন 1100 থেকে 1400 টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের গাড়ি রয়েছে। আবার চাইলে শাহ ফতে আলীর গাড়ি রয়েছে কিছু RM2 গাড়ি, ওটা কিন্তু পাশাপাশি 3 সিট, কিন্তু ভাড়া 800 টাকা। বাট ওটা অনেক পুরনো গাড়ি, কোয়ালিটি অতটা ভালো নয়। সেই তুলনায় SR, আনিফ, শ্যামলীর গাড়িগুলো লাক্সারি ক্যাটাগরি। বন্ধুরা, আমরা সহজ থেকে টিকিট কেটে নিয়েছি। এখানে এভাবে অনলাইনে টিকিট কাটা যায়, অবশ্য সেক্ষেত্রে একটু বেশি টাকা পড়ে, ওরা একটা চার্জ নেয়। তারপরও মাশাআল্লাহ অনেক আরামে কাটা যায়, কারণ যাওয়া আসা করে কাটতে গেলে আরও বেশি খরচ হয়। আর অবশেষে গাবতলী থেকে কিছু যাত্রী নিয়ে আমাদের বাস আবার যাত্রা শুরু করলো। সকাল সকালই গাবতলীতে কর্মব্যস্ততা, মানুষজন ছুটছে কর্মের তাগিদে। তবে এখনো পুরোটা ব্যস্ত হয়ে ওঠেনি, এই কারণে রাস্তাঘাট কিছুটা ফাঁকাই রয়েছে। চিরাচরিত নিয়মে বাসগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী তুলছে। অবশেষে আমরা হিমায়তপুর চলে এসেছি, এখান থেকে আমরা সরাসরি সাভার চলে যাব। এই উত্তরবঙ্গের যতগুলো গাড়ি রয়েছে সবগুলোই কিন্তু সাভার নবীনগর হয়ে তারপরে বের হয়। আর মূলত এই রাস্তাটা পার হতেই সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। যানজটের বেশিরভাগই এই জায়গায় থাকে, এরপরে রাস্তা যথেষ্ট ফাঁকা থাকে। দেখতে দেখতে আমরা কিন্তু সাভার বাজারে চলে এসেছি। কল্যাণপুর থেকে রওনা দিয়ে আমাদের এই পর্যন্ত আসতে সময় লাগলো মোটামুটি 40 মিনিট। খুব সকাল সকাল রওনা দেওয়ার কারণে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল। যেমনটা দেখতে পাচ্ছেন, রাস্তায় এই অটোগুলা চলার কারণে কিন্তু দুর্ঘটনা বেশি ঘটে। তারপরও এদের কোনো লাগাম নেই, এরা হুটহাট করে মেইন রাস্তায় উঠে যায়। বর্তমানে কথা বলতে বলতে আমরা কিন্তু সাভার চলে এসেছি। এখানে কিছু যাত্রী নেওয়া হবে, এরপরে আর কোনো যাত্রী নেওয়া হবে না, একটানে চলে যাবে ফুড ভিলেজ। এখানে আবার সাভার থেকে কিছু যাত্রী নেওয়া হলো, সর্বশেষ যাত্রী। আর এখান থেকে যাত্রী নিয়ে এখন আমাদের বাস আবার যাত্রা শুরু করছে। সাভারের এই জায়গায় কিন্তু প্রচুর জ্যাম, বিশেষ করে এই লোকাল গাড়িগুলো যত্রতত্র গাড়ি ঢুকিয়ে যানজট তৈরি করে। এই জ্যাম কিন্তু একেবারে রাস্তার মাথা পর্যন্ত চলে যায়। আর সাভারের যানজট পার হয়ে প্রায় 10 মিনিটের ভেতরেই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় চলে এলাম। আর এদিক দিয়ে আমাদেরকে এখন সরাসরি নবীনগর যেতে হবে, আর ওই দিক দিয়ে আমরা টাঙ্গাইলের রাস্তায় ঢুকবো। বন্ধুরা, দেখতে দেখতে আমরা কিন্তু নবীনগর চলে এসেছি। এখান দিয়ে আমাদের হাতের ডান দিকে ঢুকতে হলো, আর এই পথ ধরে আমরা সরাসরি চলে যাব সেই যমুনা ব্রিজ পর্যন্ত। আমরা অবশেষে বাইপাল চলে এসেছি। আর এখানে এই যে সাভার থেকে এক পাল গাড়ি আসে আর ওই পাশ দিয়ে আশুলিয়া দিয়ে আসে, এই দুই জায়গার গাড়িতে এই জায়গাটা কিন্তু সব সময় যানজটে পরিপূর্ণ থাকে। এখানে কিন্তু এক্সপ্রেস হাইওয়ের কাজ চলছে, কিন্তু সেই কাজ যে কবে নাগাদ শেষ হবে তা আল্লাহ তালাই ভালো জানে। আজীবনের কাজ, সেই 5-10 বছর ধরে দেখতেছি যে এখানে কাজ চলেই যাচ্ছে, কিন্তু এর শেষ হওয়ার কোনো নাম নেই। যার কারণে যাত্রীদের কিন্তু প্রতিনিয়ত এই জায়গায় এসে দুর্ভোগ পোহাতে হয় এবং দীর্ঘ যানজটের তৈরি হয়। প্রায় আধা ঘন্টা ধরে আমরা এখানে গাড়ি ঠেলে ঠেলে যাচ্ছি, পুরো জায়গাটাই যানজট। এটাই সমস্যা এখানে। কবে এই রাস্তার কাজ শেষ হবে তা আল্লাহই ভালো জানে। A few moments later. আর অবশেষে আমরা কিন্তু যানজট পার হয়ে চলে আসলাম আল্লাহর রহমতে। এই দিকের রাস্তা বেশ ফাঁকা। মূলত এখানে ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, এই কাজের কারণে কিন্তু এখানে যানজট। এই ফ্লাইওভারগুলো মূলত এক্সপ্রেস হাইওয়েরই একটা অংশ। এই ফ্লাইওভারগুলো হওয়ার পরে এখানকার যানজট অনেকাংশেই কমে যাবে। চলার পথে সবচেয়ে বড় সমস্যা যেটা, গাড়িগুলো যত্রতত্র যে কোনো জায়গায় দাঁড় করায়, আর এই কারণেই কিন্তু যানজটটা তৈরি হয়। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের গাড়ি টাঙ্গাইল চলে এসেছে। এখানে একটু বিরতি নিল, তারপরে আবার যাত্রা শুরু করবে। আমরা গাড়িটাকে পুরো ঘর বাড়ি বানিয়ে ফেলেছি। এই বাসা থেকে চা বানিয়ে নিয়ে এসেছি, আর ওয়ান টাইম কাপ নিয়ে এসেছি। আমার সাথে আমার ভাগ্নি এসেছে, ভাগ্নি জামাই এসেছে, ওরা আবার এই চা নিয়ে আসলো, এটা খাচ্ছি বসে বসে। এর পাশাপাশি আরও কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছি। আসলে বাসে জার্নি করার সময় হালকা পাতলা স্ন্যাক্স খেলে ভালোই লাগে, কারণ ফুড ভিলেজে বিরতি দিতে দিতে অনেক দেরি হয়ে যায়। এই ফাঁকে যদি ক্ষুধা লাগে তখন হালকা পাতলা খেয়ে নেওয়া যায়, এই আর কি।
A few moments later. আর এদিকে টাঙ্গাইলে আসার পরে আপনারা কিন্তু চমৎকার রাস্তা খুঁজে পাবেন। এটা কিন্তু অলরেডি 4 লেন হয়ে গিয়েছে, আর দুই পাশে দুইটা সার্ভিস লেন রয়েছে, বলতে গেলে অলমোস্ট 6 লেন। আর এদিককার রাস্তার পরিবেশও খুব চমৎকার, মাঝখানে চমৎকার গাছ লাগানো রয়েছে, আর একেবারে এক্সপ্রেস হাইওয়ে, মানে জায়গায় জায়গায় ফ্লাইওভার রয়েছে, যার কারণে যানজট হয় না বললেই চলে এখানে। এদিকের রাস্তা একেবারে যমুনা ব্রিজের আগ পর্যন্ত এরকমই পরিষ্কার। মূলত ঢাকা থেকে রংপুর পর্যন্ত 6 লেনের হাইওয়ে তৈরি হচ্ছে, কিন্তু এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি, যার কারণে জায়গায় জায়গায় যানজট তৈরি হয়। তবে যতটুকু সম্পন্ন হয়েছে তার জন্যই আমরা খুব তাড়াতাড়ি ঢাকা থেকে নওগাঁ পর্যন্ত পৌঁছে যেতে পারি। ড্রাইভার সাহেব কিন্তু খুবই দক্ষ হাতে এবং নিপুণতার সাথে গাড়ি চালাচ্ছে, মাশাআল্লাহ। উনি কিন্তু খুবই সাবধানীভাবে গাড়ি চালাচ্ছেন। মূলত এই এসি বাসে আপনারা যখনই চড়বেন তখনই একটা ব্যাপারে নিশ্চিত থাকবেন, এখানে যেসব ড্রাইভার থাকে তারা কিন্তু ভাস্টলি এক্সপেরিয়েন্স, যার কারণে ওনারা কিন্তু খুবই সাবধানে গাড়ি চালান এবং অনেকটা কমফোর্টেবলি আপনারা জার্নি করতে পারবেন, মাশাআল্লাহ। দেখতে দেখতে আমরা কিন্তু এলেঙ্গা বাজারে চলে এসেছি। এই এলেঙ্গার পরেই হচ্ছে যমুনা ব্রিজ। এখানকার সবচেয়ে বিখ্যাত একটা জায়গা এলেঙ্গা। সাধারণত যারা টাঙ্গাইল আসে তারা এই জায়গাটা খুব ভালো করে চেনে, কিন্তু এই জায়গায় কিন্তু একটা যানজট লেগেই থাকে, কারণ এখানের উপরে যে ফ্লাইওভারটা এটা এখনো কমপ্লিট হয়নি। এক্সপ্রেস হাইওয়ের ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু যানজট অনেকটাই কমে যাবে আশা রাখছি। মূলত এই জায়গাটা যানজট লাগার কারণ হচ্ছে মানব সৃষ্ট যানজট। এখানে ওই যে যত্র বাসগুলো দাঁড়িয়ে থাকে এবং রাস্তার উপর থেকেই যাত্রী উঠায়, যার কারণে এই জায়গায় যানজট লেগেই থাকে। আসলে আমরা এমন একটা দেশে বসবাস করি যে এখানে মানুষের বিবেক বুদ্ধি দিনে দিনে শুধু লোভই পাচ্ছে। তারা শুধুমাত্র নিজের অর্থের কথাই চিন্তা করে, মানুষজন কার কি হলো এটার ব্যাপারে কোনো চিন্তা করে না। আসলে প্রতিদিনের যানজটে কিন্তু দেশের একটা হিউজ অর্থ নষ্ট হয়। এর কারণ হচ্ছে যানজট মানেই হচ্ছে গাড়ি থেমে থাকা, আর সেখানে তেল গ্যাস খরচ হওয়া, এবং এর মাধ্যমে অর্থনৈতিকভাবে কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হয় হাজার হাজার বাস, গাড়ি, পরিবহন। কিন্তু এখানে যেসব লোকাল বাস আছে তাদের এসব ব্যাপারে কোনো চিন্তা ভাবনাই নেই। তারা কিভাবে নিজে 10 টাকার একটা যাত্রী উঠাবে সেটা নিয়ে সবসময় চিন্তা করে, আর এই চিন্তা থেকেই তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্যাম লাগিয়ে বসে থাকে। আর এখানে আবার প্রশাসনও নীরব ভূমিকা পালন করে। দেখা গেছে পুলিশ তার নিজের মূল দায়িত্ব থেকে সরে সে অন্য দায়িত্বে ব্যস্ত হয়ে পড়ে। যেখানে তার দায়িত্ব হচ্ছে গাড়ি ক্লিয়ার করা, সেটা না করে সে এখানে বিভিন্ন ট্রাকের কাছ থেকে বিভিন্ন, বুঝতেই পারছেন, এই যেমন এই একজন দেখতে পাচ্ছেন কিন্তু এখানে একটা রেকার রেখে দিছে। এই মুহূর্তে যদিও তারা খুব দায়িত্বশীলভাবেই ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কিন্তু সবসময় কিন্তু এই জিনিসটা থাকে না, যার কারণে যানজটের মাত্রাটা কিন্তু বেড়েই যায়। আর অবশেষে আমরা কিন্তু এলেঙ্গা পার হয়ে চলে এলাম। আর এদিকে এসে আবার আমাদের চোখে আরসিসি ঢালাই দেওয়া রাস্তা চোখে পড়লো। এদিককার 4 লেনের কাজ কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু তারপরও পুরোপুরি শেষ হয়নি। জায়গায় জায়গায় কিন্তু আইল্যান্ড বানানো হয়নি, মানে 100% কমপ্লিট হয়নি। বন্ধুরা, এইদিকে কিন্তু রাস্তার কাজ এখনো চলমান রয়েছে। আসলে এই 4 লেনের কাজ কিন্তু সুদীর্ঘ 7-8 বছর ধরে চলছে, কিন্তু শেষ হওয়ার যেন কোনো নামই নেই। এই রাস্তায় রাস্তায় লাল ফ্ল্যাগ দিয়ে রেখেছে রাস্তার কাজ চলমান থাকার কারণে। আসলে এই 4 লেনটা হয়ে গেলে উত্তরবঙ্গের মানুষ খুবই আরামে যে কোনো গন্তব্যে পৌঁছাতে পারবে। মোটামুটি 4 থেকে 5 ঘন্টার ভেতরেই যত দূরত্বই থাকুক পৌঁছে যাবে ইনশাল্লাহ। কিন্তু কাজের ধীরগতির কারণে এখানে জনগণের কিন্তু দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন বাম পাশে কিন্তু আরসিসি ঢালাই দিয়েছে, আবার এখানে মাঝখানেও দিয়েছে। এই সাইডে কিন্তু রাস্তা অনেক উন্নত করে তৈরি করা হচ্ছে। এইগুলো কিন্তু সবই আলটিমেটলি 6 লেনে পরিণত করা হবে। দেখতে দেখতে আমরা কিন্তু যমুনা ব্রিজের আগের রেলওয়ে স্টেশনে চলে এসেছি। আর এখানে গাড়ি যমুনা ব্রিজে ওঠার আগে যাত্রী নিচ্ছে লোকাল গাড়িগুলো। আর এখান থেকে একটু সামনে গিয়েই কিন্তু সেই যমুনা ব্রিজে ওঠার টোল প্লাজা এবং ট্রাকগুলো পরিমাপ করার যন্ত্র ওইখানে রয়েছে। মূলত এই ব্রিজে ওঠার জন্য একটা ওয়েট লিমিট মেনটেন করতে হয়। 15 টনের অধিক কোনো গাড়িকে এই ব্রিজের উপরে উঠতে দেওয়া হয় না। বেশি লোডের ট্রাক যদি চলাচল করে সেক্ষেত্রে ব্রিজের ক্ষতি হয়, যার কারণে রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে।
যেমনটা দেখতে পাচ্ছেন, এই যে বাম দিকে যেসব ট্রাকগুলো যাচ্ছে ওখানে কিন্তু ওজন পরিমাপ করা হয় এবং নির্দিষ্ট ওজন মেনটেন না করলে কোনো ট্রাক কিন্তু এই ব্রিজের উপর দিয়ে পাস হতে দেওয়া হয় না। আর আমরা কিন্তু অবশেষে টোল প্লাজায় চলে এসেছি। এখানে কিন্তু 1000 টাকা টোল দেওয়া হচ্ছে এই ব্রিজ পার হওয়ার জন্য। নর্মাল প্রাইভেট কারের জন্য এই টোলটা কম, মোটামুটি 500 টাকা দিলেই পার হওয়া যায়। আর বাসের জন্য টোলটা 1000 টাকা। আর ট্রাকের জন্য কিন্তু আরও বেশি, মোটামুটি 1200, 1000, 1400 বিভিন্ন রেঞ্জের রয়েছে গাড়ির আকার অনুযায়ী। আর দেখতে দেখতে আমরা কিন্তু সেই বিখ্যাত বাংলাদেশের সর্বপ্রথম সর্ববৃহৎ সেতুতে উঠছি। এটাই হচ্ছে সেই বিখ্যাত যমুনা ব্রিজ। এই ব্রিজটা হওয়ার পরে উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের চাকাই বদলে গিয়েছে মাশাআল্লাহ। এই ব্রিজের কারণেই কিন্তু উত্তরবঙ্গে বহু বিজনেস প্রতিষ্ঠান হয়েছে এবং যাতায়াতের অনেক সুবিধা হয়েছে, যার কারণে কিন্তু অনায়াসে এই উত্তরবঙ্গ থেকে পণ্য সামগ্রী ঢাকা এবং অন্যান্য জায়গায় এনে বিক্রি করা সম্ভব হচ্ছে। আর এই যে ডান পাশে দেখেন নতুন করে রেলওয়ে ব্রিজ নির্মাণ করা হয়েছে, এই রেলওয়ে ব্রিজটা আগে ছিল না। এই ব্রিজেরই ডান পাশ দিয়ে কিন্তু রেল চলাচল করতো। আর এইখানে এই নতুন যে বিদ্যুতের খুঁটিগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খুঁটি। এই নতুন পাওয়ার গ্রিডে এই বিদ্যুৎগুলোই কিন্তু যোগ হয়, যার কারণে বাংলাদেশের বিদ্যুতের সংকট অনেকটাই দূরীভূত হয়েছে। এই ব্রিজটা 4.8 কিলোমিটার দীর্ঘ এবং অনেকটা বাঁকিয়ে তৈরি করা হয়েছে। বিশেষ করে রাতে যখন গাড়িগুলো চলাফেরা করে তখন যেন ঠিকভাবে বাতি দেখা যায়, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর এই পাশে কিন্তু যমুনা নদীর অনেক অংশই কিন্তু ভরাট হয়ে গিয়েছে, অনেক জায়গায় কিন্তু সবুজ ঘাস গজিয়ে গিয়েছে। যদিও বর্তমানে পানির পরিমাণ বেশি হওয়ার কারণে এই জায়গায় কিন্তু ফ্লাডের অবস্থা, অর্থাৎ পানিতে ভরে গিয়েছে, কিন্তু শুকনার সময় কিন্তু এগুলো সবই স্পষ্ট চর আকারে দেখা যায়। যমুনা নদীর উপরে নির্মিত যমুনা বহুমুখী সেতুটি 1998 সালে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। বেশ কয়েকবার এই সেতুর নাম পরিবর্তন করা হয়েছিল। আর সর্বশেষ 2025 সালের 26শে ফেব্রুয়ারি এটাকে বঙ্গবন্ধু সেতুর নামকরণ করা হয়। যদিও এই সেতুর উদ্যোগ নেওয়া হয়েছিল বহু আগে। 1949 সালে সর্বপ্রথম এই সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, কিন্তু বাংলাদেশের চিরাচরিত দীর্ঘসূত্রিতা পার হয়ে অবশেষে 1994 সালের 15ই অক্টোবরে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয় এবং 1998 সালের 23শে জুনে এসে এটিকে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। 2025 সালের আগ পর্যন্ত এই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল করত। আর নতুন রেল ব্রিজটি 2025 সালের 12ই ফেব্রুয়ারি নির্মাণ হওয়ার পরে এটির উপর দিয়ে রেল চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়া হয়। গুরুত্বের দিক থেকেও এই সেতুটি নেহায়েত কম নয়। এটি দক্ষিণ এশিয়ার ভেতরে 6ষ্ঠতম দীর্ঘতম সেতু। আর বলতে গেলে বাংলাদেশের ভেতরে পদ্মা সেতুর পরেই এই সেতু সবচেয়ে বড় সেতু। আর বর্তমানে আমরা সেই সেতুর উপর দিয়েই ছুটে চলছি। আর দেখতে দেখতে আমরা কিন্তু সিরাজগঞ্জ প্রান্তে চলে এসেছি যমুনা ব্রিজের। আর এই পাশেও একটা টোল প্লাজা রয়েছে, এটা হচ্ছে সেতুর পশ্চিম টোল প্লাজা। ওই উত্তরবঙ্গ থেকে যেসব গাড়ি আসে সেগুলো কিন্তু এখান দিয়ে টোল পরিশোধ করে তারপরে ব্রিজের উপরে ওঠে। একসময় এই নদী পার হতে 12 ঘন্টারও বেশি সময় লাগতো, আর এখন কিন্তু এই নদী পার হতে 12 মিনিটও সময় লাগে না। আমরা আল্লাহর রহমতে মাত্র 5 মিনিটের ভেতরে ব্রিজটা পার হয়ে চলে আসলাম। এটাই হচ্ছে টেকনোলজির বদৌলতে সামনে এগিয়ে যাওয়া। আর এদিকে সিরাজগঞ্জ প্রান্তেও একটা গোল চত্বর রয়েছে, আমরা এখন এই গোল চত্বরটা পার হচ্ছি। যমুনা ব্রিজের ওপারের রাস্তাগুলোও কিন্তু খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু সবই 6 লেন হয়ে যাবে একেবারে সেই রংপুর পর্যন্ত। পুরো আমাদের গাড়ি কিন্তু একেবারে স্পিড লিমিট মেনটেন করেই চালাচ্ছে। 80 SR এর কিন্তু এটা একটা খুব ভালো দিক যে তারা কিন্তু স্পিড লিমিট ক্রস করে না কখনোই, অল টাইম 80-র ভেতরেই চালায়। আর বর্তমানে কিন্তু এই সমস্ত রাস্তায় পুলিশের স্পিড মিটার দিয়ে চেক করে, যার কারণে 80-র উপরে চালালেই তারা মামলা করে দেয়। এই কারণে ড্রাইভাররাও সতর্ক হয়েই গাড়ি চালায় মাশাআল্লাহ। আর এসি গাড়িতে আসার সুবিধাটাই এইটা, গাড়ির ড্রাইভাররা সবসময় নিয়ন্ত্রণ রেখেই কিন্তু গাড়ি চালায়। আর এই কারণে ভেতরে যেসব যাত্রীরা থাকে তারা অনেকটা কমফোর্টেবলি যাত্রা করতে পারে, যেটা কিন্তু নন এসি গাড়িতে হয় না। নন এসি গাড়ি কিন্তু রাফ অ্যান্ড টাফ চালায়, এসি গাড়ি নর্মালি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে রেখে তারপরে চালায়। মূলত SR এর এই নতুন মডেলের গাড়িগুলো হচ্ছে ইন্ডিয়ান অশোক লেল্যান্ডের। আর হিনো মডেল আর স্ক্যানিয়ার যেসব গাড়ি রয়েছে ওগুলো কিন্তু অনেকগুলো হচ্ছে মার্সিডিজ বেঞ্জের আর অনেকগুলো হচ্ছে ভলভো কোম্পানির। তবে এই গাড়িগুলো অশোক লেল্যান্ডের হলেও
এর ইন্টেরিয়র কিন্তু খুবই সুন্দর, তার পাশাপাশি অনেকটাই কমফোর্টেবল। এখানে জায়গায় জায়গায় কিন্তু প্রতিটি 4 রাস্তার মোড়েই কিন্তু ফ্লাইওভার করা হয়েছে, তবে সবগুলো ফ্লাইওভারের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এক সাইড হয়েছে, এক সাইড হয়নি, এরকমের অবস্থায় রয়েছে। যেমন এখানে কিন্তু এই যে কাজ চলমান রয়েছে, বাম সাইডের কাজ, আবার ডান সাইডের গাড়ি কিন্তু চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আর দেখতে দেখতে আমরা কিন্তু সিরাজগঞ্জ হাতিকুণ্ডুল ইন্টারচেঞ্জে চলে এসেছি। আর কিছুদিনের মধ্যে এটা হবে বাংলাদেশের অন্যতম সুন্দর এবং সবচেয়ে বড় একটা ইন্টারচেঞ্জ। উত্তরবঙ্গের সমস্ত গাড়ি এই ইন্টারচেঞ্জ হয়ে পার হয়ে যাবে, তবে এখানকার কাজ কিন্তু এখনো চলমান রয়েছে, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। আশা করি 2-4 বছরের মধ্যে শেষ হবে, তবে কাজ কিন্তু আগের চেয়ে অনেক বেশি দ্রুত গতিতে এগিয়ে চলছে। এটাই হচ্ছে হাতিকুণ্ডুলের গোল চত্বর। সাধারণত সিরাজগঞ্জ থেকে আপনারা উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যেতে পারবেন, এটাই হচ্ছে ইন্টারচেঞ্জ। এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে রাজশাহী, নাটোর, আর এই ডান দিকের রাস্তায় আমরা এখন ঢুকে যাব বগুড়া, রংপুর ইত্যাদি জায়গায় যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা ব্যবহার করা হয়। আর এখানে এই ইন্টারচেঞ্জ বানানো বিশাল কর্মযজ্ঞ চলমান রয়েছে। আপনাদের পরিচালনা সম্পূর্ণ করে আমাদের আবারও বলছি, আমাদের বক্তৃতা শুনি বুঝতে পেরেছেন আমরা কিন্তু ফুড ভিলেজে চলে এসেছি। আমরা এখন নামবো। A few moments later. অবশেষে ফুড ভিলেজে চলে এসেছি। দেখি এখানে কি কি খাবার পাওয়া যায়। বন্ধুরা, এখানকার ফুড ভিলেজের পরিবেশ খুবই চমৎকার। আশেপাশে অনেক গাছ রয়েছে এবং গাছে কিন্তু অসংখ্য শালিক পাখি রয়েছে। তার পাশাপাশি এখানে কিন্তু এসআর গাড়ি সবগুলোই দাঁড়ায়। এখানে এসআরের একটা পাম্পও রয়েছে, এই পাম্প থেকে তেল নেয়। পাশাপাশি এখানে 2টা পোর্শন রয়েছে, এসি, নন এসি। যেহেতু আমরা এসি গাড়িতে এসেছি, আমরা এখন এসি পোর্শনে প্রবেশ করছি। দেখি এখানকার পরিবেশ আসলে কেমন। অলরেডি আমরা ফুড ভিলেজে চলে এসেছি। দেখি এখানে কি খাবার রয়েছে। মোটামুটি এগুলো খাবার পাওয়া যায় এখানে। আপনারা দেখেন আমার ভাস্তি খাবার নিয়ে এসেছে, আমি এখন খাচ্ছি। এই ফ্যামিলি জার্নি সবসময় রোমাঞ্চকর হয়, তার পাশাপাশি যদি ঘরোয়া পরিবেশের খাবার থাকে তাহলে তার কোনো কথাই নেই। মাশাআল্লাহ, দেখেন আবার এই যে ফ্রাইও নিয়ে এসেছে। পাশাপাশি আমরা 2টা গরুর মাংস অর্ডার করেছি। এখানকার খাবার কেমন সেটা টেস্ট করার জন্যই মূলত এই অর্ডারটা করা হয়েছে। দেখি এখানে পরোটা দিয়েছে প্লাস গরুর মাংস। আমরা এখন একটু গরুর মাংসটা টেস্ট করব, দেখি এখানকার খাবারের মান কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন খাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরোটাটা আসলেই খুব ভালো, অনেকটা মচমচে একটা ভাব রয়েছে। তার পাশাপাশি গরুর মাংস এটাও খুব টেস্টি। বন্ধুরা, আমার নাতি এখন খাচ্ছে। এটা হচ্ছে আমার ভাস্তির বাচ্চা সম্পর্কে নাতি হয়, বড় ভাই মেয়ের বাচ্চা এটা। মাশাআল্লাহ, সে কিন্তু পরোটা খাচ্ছে। এবার একটু বাসার খাবারটা ট্রাই করে দেখি এটা কেমন। এটাও ভালো। ভাস্তি অনেক কষ্ট করে রান্না করেছে, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। খুবই তৃপ্তি সহকারে খাচ্ছি। সুতরাং খাওয়া দাওয়ার পরে বাসে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। খাওয়া দাওয়া শেষ, আবার আমরা বাসে চলে এসেছি। এখান থেকে এখন বাস সরাসরি বগুড়া হয়ে তারপরে নওগাঁর রাস্তায় প্রবেশ করবে। আর অবশেষে আমরা কিন্তু বগুড়া চলে এসেছি। ফুড ভিলেজ থেকে জার্নি করে এখানে আসতে খুব বেশি একটা সময় লাগলো না, মোটামুটি আধা ঘন্টার ভেতরেই আমরা বগুড়া চলে এসেছি। এখানে বেশ কিছু যাত্রী নেমে যাবে, তারপরে এখান দিয়ে কিন্তু আবার ওই বগুড়া রংপুর হাইওয়ের বাম দিকে ঢুকে নওগাঁ রাস্তায় প্রবেশ করবে। ঢাকা থেকে বগুড়া পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 5 ঘন্টার মতো সময় লাগলো। আমরা যাত্রা শুরু করেছিলাম 8টার সময়, আর এখানে আসতে আসতে প্রায় 1টা বেজে গেল। এখানে বগুড়াতে কিছু যাত্রী নেমে যাবে। মূলত বাস বগুড়া এবং নওগাঁর যাত্রী নিয়েই আসে। কিছু যাত্রী বগুড়ায় নামে আর কিছু যাত্রী নওগাঁয় নামে। বগুড়াতে আসার পরে প্রচুর যানজট,
মূলত এখন হচ্ছে স্কুল ছুটি হওয়ার সময়, যার কারণে যানজটের মাত্রাটা বেশি। এই শহর পার হতে একটু সময় লাগবে। আর বগুড়াতে এসে গাড়ি অলমোস্ট খালি হয়ে গেল, হাতে গোনা 6 জন যাত্রী আছে আর সবাই নেমে গিয়েছে এখানে। মূলত এই এসি গাড়িতে বেশিরভাগই বগুড়ার যাত্রী আসে, তবে নওগাঁর যাত্রীরাও ওঠে, তবে এটা নির্ভর করে সময়ের উপরে। বগুড়া শহরটা খুবই উন্নত। আমাদের এবারের যাত্রায় আমরা বগুড়া শহরও ঘুরবো, তবে আগে আমি আমার রিলেটিভের বাড়িতে যাব নওগাঁতে, ওখানটা আগে ঘুরবো, তারপরে এখানে আসব। আর বগুড়া থেকে নওগাঁ যেতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। সাধারণত ডাইরেক্ট বাস যেগুলো রয়েছে ঢাকার, এগুলো যেতে ম্যাক্সিমাম 45 মিনিট সময় লাগে। বর্তমানে আমরা মেডিকেল মোড়ে চলে এসেছি। এখান দিয়ে কিন্তু এই যে এক্সপ্রেস হাইওয়ের ফ্লাইওভার করা হয়েছে, এই এক্সপ্রেস ওয়েটা সরাসরি চলে গিয়েছে একেবারে রংপুর পর্যন্ত। আর ওখানে সামনে 4 মাথা হয়ে আমাদেরকে কিন্তু হাতের বাম দিকে ঢুকতে হবে ওই বগুড়া নওগাঁ জেলার রাস্তায়। ওদিক দিয়ে আমরা সরাসরি নওগাঁ চলে যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, এখানে একটা ঠাকুরমার ঝুলি রয়েছে, দেখলে মনে হবে যেন এটার ভেতরে একটা সাপ রয়েছে। মূলত এটা গাড়ির জন্য বানানো, খুবই চমৎকার করে এখানে গাড়ির এই যে বিভিন্ন স্লিপ, প্রয়োজনীয় যেসব জিনিসপত্র রয়েছে এগুলো রাখা হয়। আসলে যে বানিয়েছে খুবই রুচিশীল বলতে হবে তাকে। অবশেষে আমরা বগুড়ার 4 মাথার উপরে নির্মিত ফ্লাইওভারের উপরে চলে এসেছি। এখন কিন্তু এই বগুড়ার উপরে অনেকগুলো ফ্লাইওভার করা হয়েছে, যার কারণে এক্সপ্রেস হাইওয়ের আদলে যানজটের সম্মুখীন খুব কমই হতে হয়। আর রাস্তাগুলো খুব চমৎকার করে তৈরি হয়েছে, যদিও এখনও নির্মাণাধীন, পুরোপুরি সম্পূর্ণ হয়নি। যেমনটা দেখতে পাচ্ছেন, এদিকে কিন্তু আরসিসি ঢালাই দিয়ে তৈরি করা হয়েছে। দেখতে দেখতে আমরা কিন্তু বগুড়া 4 মাথা চলে এসেছি। এখান দিয়ে আমাদের বাস এখন এই বাম দিকের নওগাঁর রাস্তায় ঢুকবে। বর্তমানে 4 মাথার উপরে একটা ফ্লাইওভার করা হয়েছে, এই সোজা রাস্তাটা চলে গিয়েছে রংপুরের দিকে। আর অবশেষে আমরা নওগাঁ রাস্তায় ঢুকে পড়েছি। এদিক দিয়ে সবার প্রথমে পড়বে দুপচাচিয়া, তারপরে এক এক করে নওগাঁর উপজেলাগুলো আমরা খুঁজে পাবো, তারপরে আদমদিঘি। আর অবশেষে নওগাঁর রাস্তায় ঢুকতেই আমাদের এখানে সবুজ শ্যামল প্রকৃতি চোখে পড়ল। মূলত বগুড়া থেকে নওগাঁ যাওয়ার এই রাস্তাটার দুপাশে আপনারা সবুজ ক্ষেত দেখতে পাবেন। মূলত নওগাঁর মানুষের হচ্ছে কৃষি ভিত্তিক অর্থনীতি, তারা বেশিরভাগই হচ্ছে কৃষি নির্ভর ব্যবসা বাণিজ্য করে থাকে, অনেকে কৃষি কাজ করে থাকে। তবে বাংলাদেশের বিখ্যাত সমস্ত চাল কিন্তু এই নওগাঁ থেকেই যায়। আর রিসেন্টলি এই রাস্তাটা যথেষ্ট ভালো করা হয়েছে। এই তো কিছুদিন আগেও এই রাস্তার কন্ডিশন যথেষ্ট খারাপ ছিল, তখন বগুড়া থেকে নওগাঁ যেতেও অনেক বেশি সময় লাগতো। তবে এই রাস্তাটা হচ্ছে 2 লেনের রাস্তা, যার কারণে গাড়ি কিন্তু ওই 4 লেনের স্পিডে এখানে এসে চলতে পারে না। তারপরও রাস্তা কিন্তু আগের তুলনায় অনেক ভালো। বেশ কিছুদিন আগেও এই রাস্তা ব্যাপক খারাপ ছিল, বর্তমানে খুব ভালো করা হয়েছে। আর আমরা দেখতে দেখতে দুপচাচিয়া চলে এসেছি। কোনো যাত্রী নামান নেই, তাই গাড়ি কিন্তু সরাসরি ট্রেনে চলে যাবে, বাট এখানে কিছুটা যানজট রয়েছে। নওগাঁর ঘুঘুডাঙ্গা তাল সাম্রাজ্য সকলের কাছেই বিখ্যাত একটা জায়গা। তবে এখানে কিন্তু এই ঘুঘুডাঙ্গার আদলে অনেক রাস্তাই আপনারা দেখতে পাবেন। পিচঢালা কালো রাস্তার 2 পাশে অনেক তালগাছি আপনাদের নজরে আসবে। আর তার পাশাপাশি সবুজ ক্ষেতগুলো যেন আপনাদেরকে হাত ছানি দিয়ে ডাকবে। এক কথায় এখানকার পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবেই। আর দেখতে দেখতে আমরা কিন্তু চৌমোহনী চলে এসেছি। এখনো কিন্তু আমরা বগুড়া জেলা পার হতে পারিনি, আর একটু পরে কিন্তু আমরা নওগাঁর ভিতরে ঢুকবো। বন্ধুরা, এদিকে আদমদিঘি আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, আর হালকা একটু বৃষ্টির ঘনঘটা কিন্তু ভালোই লাগছে আবহাওয়ার জন্য। আবহাওয়াটা একটু ঠান্ডা হলো, যদিও এসি বাসের মধ্যে ঠান্ডা গরম কিছুই বোঝা যায় না, অল টাইম ঠান্ডাই লাগে। এটা হচ্ছে আদমদিঘি বাজার। এখানে একটা মাজার রয়েছে, বাবা আদম নামক একজন ব্যক্তি এখানে একসময় ধর্ম প্রচার করেছিলেন, ওনার মাজার রয়েছে এখানে। এখান থেকে পরবর্তী স্টপেজ হচ্ছে সান্তাহার, আর এরপরেই হচ্ছে নওগাঁ। বন্ধুরা, আমরা অবশেষে সান্তার মোড়ে চলে এসেছি। এখান থেকে আমরা কিন্তু এই নওগাঁর রাস্তায় ঢুকে গেলাম। এখানে সান্তাহার এসে আমরা আবার ট্রেনের সিগন্যালে পড়েছি, যার কারণে গাড়ি একটু দাঁড়ালো।
আর অবশেষে যানজট ছেড়েছে, আমরা এখন আবার যাত্রা শুরু করছি। এখান থেকে আমরা এখন সান্তাহার পার হয়ে সরাসরি চলে যাব নওগাঁ বাস স্ট্যান্ডে। বাম দিকের রাস্তাটা সান্তাহার চলে গিয়েছে, আর এদিকের রাস্তা সোজা নওগাঁ চলে গিয়েছে। বর্তমানে নওগাঁর রাস্তাটা অনেক ভালো করা হয়েছে, আগে কিন্তু যথেষ্ট বেহাল দশায় ছিল। বর্তমানে সেই তুলনায় অনেক উন্নত হয়েছে এবং খুব দ্রুততম সময়ে বগুড়া থেকে নওগাঁ আসা যায়। বাম দিকের রাস্তাটা নওগাঁ থেকে আটটায় চলে গিয়েছে। জায়গাটার নাম হচ্ছে কাঁঠালতলি। এখানে কিছু যাত্রী নেমে গেল, পুরো বাসের সমস্ত যাত্রী কিন্তু নেমে গিয়েছে, আর সর্বশেষ যাত্রী হিসাবে আমরা কয়েকজন রয়ে গিয়েছি। আমরা একেবারে নওগাঁর সর্বশেষ স্টপেজ ঢাকা বাস স্ট্যান্ডে নামবো। আর দেখতে দেখতে আমরা নওগাঁ ট্রাক টার্মিনালে চলে এসেছি। এখানে ঢুকলে আপনাদের চোখে অসংখ্য ট্রাক চোখে পড়বে। মূলত বড় বড় ট্রাকগুলো সব এখান থেকে ছেড়ে যায়। আর একটু সামনেই রয়েছে নওগাঁ বাস স্ট্যান্ড। আর অবশেষে আমরা কিন্তু নওগাঁ বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটাই হচ্ছে নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড। আর আলহামদুলিল্লাহ আমরা সহি সালামতে এখানে পৌঁছে গেলাম। ঢাকা থেকে নওগাঁর এসি বাসের জার্নিটা খুবই ভালো ছিল, আর মাশাল্লাহ ড্রাইভার ভাই চালানো কিন্তু অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, দেখা হবে তাহলে ভাই। খুব ভালো লাগলো পরিচিত হয়ে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা চলে এসেছি বিশাল ব্যাগ অ্যান্ড ব্যাগেজ। সুতরাং এই ছিল আমাদের ঢাকা থেকে নওগাঁ যাত্রা। ইনশাআল্লাহ আগামী পর্বে নওগাঁর অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।